কখনো কি মনে হয়েছে যে একজন মাত্র মানুষ কিভাবে লক্ষ লক্ষ মানুষের জন্য একটা গোটা ভাষাকেই বদলে দিতে পারেন? চলুন আজ আমরা সেই গল্পটাই শুনি। গল্পটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, যিনি একাই বাংলা ভাষাকে আধুনিক করে তুলেছিলেন। কিন্তু প্রশ্নটা হলো, একটা প্রাচীন ভাষা ঠিক কিভাবে আধুনিক হয়ে ওঠে? এই প্রশ্নটাকেই সঙ্গী করে চলুন আমরা ১৯ শতকের বাংলায় ঘটে যাওয়া এক অসাধারণ ভাষাগত বিপ্লবের গভীরে যাই। তো আমাদের এই গল্পের শুরুটা হচ্ছে ১৯ শতকের ব্রিটিশ শাসিত ভারতে। সেই সময়ে বাংলা ভাষা মানে আমাদের ভাষা এক বিরাট সমস্যার মুখে পড়েছিল, আর তার সমাধানটা খুব জরুরি হয়ে পড়েছিল। পরিস্থিতিটা ছিল বেশ অদ্ভুত। একদিকে ব্রিটিশ প্রশাসকরা, যাদের দেশ শাসন করার জন্য বাংলা ভাষাটা শেখা খুব দরকার, আর অন্যদিকে সাধারণ বাঙালিরা, যারা নিজেদের ভাষাই ঠিকমতো বুঝতে পারছিল না। কারণ তখনকার বাংলা গদ্য ছিল সংস্কৃত থেকে নেওয়া আর অসম্ভব জটিল। এই যে ভাষার সমস্যাটা, এটার সমাধানের জন্য ব্রিটিশরা কিন্তু প্রাতিষ্ঠানিকভাবেই এগিয়েছিল। চলুন দেখি তাদের সেই উদ্যোগটা ঠিক কী ছিল। তাদের সমস্ত উদ্যোগের কেন্দ্রবিন্দু ছিল কলকাতায় তৈরি হওয়া ফোর্ট উইলিয়াম কলেজ। স্ক্রিনে যে পাতাটা দেখা যাচ্ছে সেটা তাদেরই একটা প্রকাশনার প্রথম পাতা, মানে সেই সময়ের কাজের একটা দারুণ উদাহরণ। তো এই ফোর্ট উইলিয়াম কলেজ ১৮০০ সালে লর্ড ওয়েলেসলি স্থাপন করেন। এর মূল উদ্দেশ্য ছিল একটাই, ব্রিটিশ অফিসারদের বাংলাসহ এই অঞ্চলের অন্যান্য ভাষায় ট্রেনিং দেওয়া, যাতে তাদের শাসন কাজটা অনেক সহজ হয়ে যায়। আর কলেজটা কিন্তু খুব তাড়াতাড়ি উন্নতি করেছিল। ১৮০১ সালে উইলিয়াম কেরির তত্ত্বাবধানে বাংলা বিভাগ খোলা হলো। আর তারপর ১৮০১ থেকে ১৮১৫ সাল পর্যন্ত সময়টাকে তো এর স্বর্ণযুগই বলা হয়। এই কয়েক বছরেই ১৩টা বাংলা গদ্যের বই বেরিয়েছিল। আর ঠিক এই সময়েই কিন্তু আমাদের গল্পের মূল নায়কের প্রবেশ ঘটে। এবার গল্পে একটা প্রতিষ্ঠানের চেয়েও বড় হয়ে উঠলেন একজন ব্যক্তি, এমন একজন যিনি এই পুরো ভাষাগত অভিযানের মোড়টাই খুঁড়িয়ে দিয়েছিলেন। তার আসল নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমরা সবাই তাকে চিনি বিদ্যাসাগর নামে। এই উপাধিটা তিনি পেয়েছিলেন ১৮৪১ সালে সংস্কৃত কলেজের পণ্ডিতদের কাছ থেকে। এর মানে হল জ্ঞানের সাগর। আসলে এটা ছিল তার পাণ্ডিত্যের একটা স্বীকৃতি। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? ১৮৪১ সালে যখন তাকে ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত পদে বসানো হল, তখন তার বয়স ছিল মাত্র ২১। ভাবা যায়? এই ঘটনাটাই তার অসাধারণ প্রতিভার সবচেয়ে বড় প্রমাণ। চলুন এবার সরাসরি বিদ্যাসাগরের সেই যুগান্তকারী কাজের জগতে প্রবেশ করা যাক, আর দেখি তিনি ঠিক কিভাবে বাংলা ভাষাকে একেবারে নতুন একটা রূপ দিলেন। তখনকার বাংলা গদ্যের অবস্থা ছিল সত্যি বলতে বেশ বিশৃঙ্খল। লেখায় কোনো দাঁড়ি, কমা কিচ্ছু ছিল না। বাক্যগুলো ছিল ভীষণ জটিল আর পেঁচানো। আর যারা নতুন শিখবে তাদের জন্য কোনো নির্দিষ্ট বর্ণমালাও ছিল না। সবটাই ছিল সংস্কৃতের উপর নির্ভরশীল। বিদ্যাসাগর এই সমস্যাগুলো সমাধানের জন্য খুব ধরে ধরে পরিকল্পনা করে কাজ করেছিলেন। তিনি প্রথম বাংলা লেখায় দাড়ি, কমা মতো বিরামচিহ্ন আনলেন। তারপর বাংলা বর্ণমালাকে সহজ আর সুশৃঙ্খল করলেন। বাক্যের গঠনটাই বদলে দিলেন, যাতে লেখা পড়তে অনেক সহজ হয়। আর সবচেয়ে বড় কাজটা হল, তিনি ছাত্রছাত্রীদের জন্য সহজ গোছানো পাঠ্য বই তৈরি করলেন। তার সবচেয়ে বিখ্যাত আর প্রভাবশালী কাজ নিঃসন্দেহে বর্ণপরিচয়, যেটা ১৮৫১ সালে প্রকাশিত হয়। বলা যেতে পারে এই একটা বই পুরো বাংলাকে তার বর্ণমালা শিখিয়েছে। তিনি বাংলা বর্ণমালাকে ১২টা স্বরবর্ণ আর ৪০টা ব্যঞ্জনবর্ণে সাজিয়েছিলেন। তার অবদানগুলো ছিল এক একটা মাইলস্টোন। যেমন ধরুন, তিনি ব্যাকরণ কৌমুদী নামে প্রথম একটা নিয়ম মাফিক বাংলা ব্যাকরণের বই লেখেন। তিনি প্রথম গদ্যে কর্তা, কর্ম আর ক্রিয়ার মধ্যে একটা স্পষ্ট সম্পর্ক তৈরি করেন। আর তার সবচেয়ে বড় আবিষ্কার ছিল নিঃশ্বাস নেওয়ার বিরতির সঙ্গে অর্থের বিরতির যোগসূত্রটা বোঝা, যেটা তিনি বিরামচিহ্নের মাধ্যমে প্রকাশ করেছিলেন। বিদ্যাসাগরের এই ভাষাগত সংস্কার কিন্তু শুধু ভাষার মধ্যেই থেমে থাকেনি। এটা আসলে তার সামাজিক সংস্কার আর দীর্ঘস্থায়ী প্রভাবের সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিল। ভাষাকে সহজ করাটা আসলে ছিল গণশিক্ষা আর সামাজিক চেতনা জাগানোর একটা শক্তিশালী হাতিয়ার। এই সহজ পরিষ্কার গদ্য ব্যবহার করে তিনি বিধবা বিবাহের পক্ষে জোরালো সওয়াল করেন, আর তার ফলে ১৮৫৬ সালে আইনটা পাশ হয়।
তিনি বাল্যবিবাহ আর বহুবিবাহের বিরুদ্ধেও লড়েছেন, আর নারী শিক্ষার জন্য তো কয়েক ডজন বালিকা বিদ্যালয় খুলেছিলেন। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের আর এক কিংবদন্তি বিদ্যাসাগর সম্পর্কে যা বলেছিলেন তা শুনলে অবাক হতে হয়। তার কথাটা ছিল, ভগবান যে ৪০ কোটি বাঙালি নির্মাণ করিতেছিলেন, তন্মধ্যে মনুষ্য নির্মাণ করিয়াছেন কিনা সন্দেহ। ভাবুন একবার, এই একটা কথাই তো বুঝিয়ে দেয় বিদ্যাসাগরের মাপটা ঠিক কোথায় ছিল। তার সেই কাজ, তার সেই উত্তরাধিকার আজও কিন্তু অমলিন। বিদ্যাসাগর সেতু, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর কলেজের মতো প্রতিষ্ঠানগুলো আজও তার স্মৃতি আর আদর্শকে বয়ে নিয়ে চলেছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। একটা গোটা সংস্কৃতির মূল ভিত্তি বা কোড পরিবর্তন করতে ঠিক কী লাগে? বিদ্যাসাগরের জীবনটা আমাদের এই নিয়েই ভাবতে শেখায়।